হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আমরা যে সিবিএসসির পিওয়াইকিউ যে ডিসকাশন শুরু করেছিলাম, আজ তার 3 নম্বর ভিডিও। তো দেখো, আজকে আমরা কোশ্চেন কোড 5561 যে কোশ্চেন পেপার ছিল, অর্থাৎ কোশ্চেন সিরিজ 6 এর সেট 1 এর সেকশন এ, এটার ডিসকাশন আজকে আমরা এই ভিডিওতে করব। তো দেখো, প্রথম কোশ্চেন কি বলছে? The figure shows the voltage V versus the current I graphs for a wire at two temperatures T1 and T2. One can conclude that. Okay, তো দেখো এখানে I versus V একটা গ্রাফ দিয়েছে, কিন্তু তার মধ্যে দুটো ডিফারেন্ট টেম্পারেচারের গ্রাফ আছে। ওকে, দুটোই স্ট্রেট লাইন। তো বলছে এখান থেকে তুমি কি কনক্লুড করতে পারো। এটা কিন্তু একদম কমন একটা কোশ্চেন ছিল। তো দেখো যে আই ভার্সেস ভি, আমরা ওহমস ল থেকে কি জানতে পারি? ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আই ইকুয়ালস টু কি হবে? 1/r ইন্টু ভি। তাহলে দেখো, আমরা যদি এটাকে y ইকুয়ালস টু mx এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে i কার সাথে কম্পারেবল? y এর সাথে। আর m টা অর্থাৎ গ্রাফের যে স্লোপ, সেটা 1/r, আর v টা হচ্ছে x এর সঙ্গে কম্পারেবল। তো দেখো, 1/r যদি স্লোপ হয় এই গ্রাফের, তাহলে 1 বাই স্লোপ মানে কত হবে? r, তাই না? অর্থাৎ যে গ্রাফটার স্লোপ বেশি, তার রেজিস্ট্যান্সটা এক্ষেত্রে কম। স্লোপ মানে কি? এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা। অর্থাৎ এই ভি এ, এই গ্রাফটার ক্ষেত্রে ভি এর সঙ্গে যে অ্যাঙ্গেল, সেটা এই গ্রাফের ক্ষেত্রে স্লোপ। যার স্লোপ বেশি অর্থাৎ অ্যাঙ্গেলটা বেশি, তার রেজিস্ট্যান্সটা কম হবে। অর্থাৎ T1 এর যে গ্রাফ, তার স্লোপ যেহেতু বেশি, তাই T1 টেম্পারেচারের রেজিস্ট্যান্সটা কম। বুঝতে পেরেছো কি বলছি? আর T2 টেম্পারেচারের স্লোপটা কম, তাই রেজিস্ট্যান্সটা এক্ষেত্রে বেশি হবে। তাই আমরা কনক্লুড করতে পারি যে T1 টা লেস দ্যান T2। কারণ টেম্পারেচারের সঙ্গে আমরা টেম্পারেচার যত কম হবে রেজিস্ট্যান্স কমে যায়, তাই না? টেম্পারেচার ইনক্রিজ করে রেজিস্ট্যান্স বাড়ে। এটা বিশেষ করে একটা মেটাল ওয়্যারের ক্ষেত্রে, কিন্তু সেমিকন্ডাক্টর কিংবা কার্বনের ক্ষেত্রে সেটা উল্টো হয়, সেটা আলাদা ব্যাপার, সেটা এখানে কনসিডারেবল নয়। ওকে, তাই কোশ্চেন 1 এর অপশন ডি কারেক্ট চয়েস হবে। নেক্সট দেখো, if Rs and Rp are the equivalent resistances of n resistors, each of value R in series and parallel combinations respectively, then the value of Rs minus Rp is. Okay, তো দেখো, আমরা জানি যে n নাম্বারস অফ রেজিস্ট্যান্স কে যদি আমরা সিরিজে কম্বিনেশন করি, তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়? তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যায় তোমার n নাম্বার অফ আর এর কম্বিনেশনের কি হয়? আর প্লাস আর প্লাস করে এরকম ভাবে n নাম্বার অফ টার্মস আমরা অ্যাড করব, তাহলে সেটা nr হয়ে যায়। আর rp অর্থাৎ প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যায়? r বাই n। বুঝতে পারছো? তো দেখো, এদের ডিফারেন্সটা বের করো। rs মাইনাস rp ইকুয়ালস টু nr মাইনাস r বাই n। তো দেখো, এটা একটু সিম্পলিফাই করে নিলে আমরা পেয়ে যাচ্ছি n স্কয়ার মাইনাস 1 বাই n ইন্টু r। তাহলে দেখো, অপশন সি অর্থাৎ কোশ্চেন নাম্বার 2 এর অপশন সি টা আমাদের কারেক্ট চয়েস হবে। ওকে, তো কোশ্চেন নাম্বার 2 কমপ্লিট। এবার কোশ্চেন নাম্বার 3 তে আসো, কি বলছে দেখো। দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড এট পয়েন্ট ও ইন দ্য গিভেন ফিগার ইজ। এখানে একটা সেমি সার্কুলার আর্ক আছে এবং তার মধ্যে যে আই অ্যামাউন্টের কারেন্ট যাচ্ছে, তোমাকে বলছে যে ওই আর্কের জন্য সেন্টারটাতে মানে ও পয়েন্টে রেজিস্ট্যান্স কত হবে। বোঝা গেল কি বলছি? এই আর্কের রেডিয়াস দিয়েছে আর। তো দেখো, আমরা কি জানি, একটা সার্কুলার যে ওয়্যার, তার জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড হয় মিউ নট আই বাই 2r। তাহলে একটা কমপ্লিট সাইকেল বা একটা কমপ্লিট সার্কেল, তার জন্য অ্যাঙ্গেল কত হয়? 2 পাই রেডিয়ান, তাই না? আর এটা তো হাফ সার্কেল, তার জন্য অ্যাঙ্গেল কত হবে? 2 পাই বাই 2। তাহলে দেখো, 2 পাই এর জন্য হয় মিউ নট আই বাই 2, আর তাহলে পাই এর জন্য কত হবে? মিউ নট আই বাই 4r। তাহলে দেখো, অপশন সি আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো তো? যদি কিছু না বুঝতে পারো তো কমেন্টে কি জানাতে পারো। তো দেখো, আমাদের কোশ্চেন নাম্বার 4 এ আসো। তো কি বলছে দেখো, এ
piece of diamagnetic material free to move when placed in a uniform magnetic field, এটা does not move at all হবে। ওকে, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে ম্যাগনেটিক এফেক্টটা ইউনিফর্ম, যেহেতু বলেছে ম্যাগনেটিক এফেক্ট কিন্তু কোন রকম এর উপর কোনো অ্যাপ্লিকেশনই নেই। যদি ইউনিফর্ম না হতো তাহলে কিন্তু এটা মুভ করতো, বুঝতে পেরেছো? এটা স্ট্রং থেকে লোয়ার পার্টে যাবে। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে এ গ্যালভানোমিটার, তাহলে আমাদের কোশ্চেন 4 এ ডিটা কারেক্ট চয়েস হবে। ওকে, কোশ্চেন 5 এ গ্যালভানোমিটার ক্যান বি কনভার্টেড ইনটু অ্যান অ্যামিটার অফ ডিজায়ার্ড রেঞ্জ বাই কানেক্টিং। তো দেখো একটা গ্যালভানোমিটারকে যদি আমরা অ্যামিটারে কনভার্ট করতে যাই তাহলে তার সাথে প্যারালাল কম্বিনেশন একটা স্মল রেজিস্ট্যান্স কানেক্ট করতে হয়। সেই রেজিস্ট্যান্সের নাম কি? সেই রেজিস্ট্যান্সটাকে আমরা শান্ট বলতাম। বুঝতে পেরেছো? তো কোশ্চেন নাম্বার 5 এর অপশন সি কারেক্ট চয়েস হচ্ছে। কোশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রে দেখো, এটা খুব ভালো কোশ্চেন একটা। তো দেখো এটা কি বলছে যে in a proton and an alpha particle enter with the same velocity v in a uniform magnetic field v such that v perpendicular to b, the ratio of the radii of their paths. তো দেখো আমরা জানি কি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যদি কোনো চার্জ পার্টিকেল পারপেন্ডিকুলারলি এন্টার করে তাহলে তার যে পাথটা হয় সেটা কি হয় গো? সার্কুলার পাথ হয়। তাহলে তার রেডিয়াসের এক্সপ্রেশন আমরা কি জানি? r ইকুয়ালস টু mv বাই qb। এই এক্সপ্রেশন কিভাবে আসছে সেটা আমি আর এখন ডিসকাস করছি না, এই এক্সপ্রেশনটা থেকে আমাদের অঙ্কটা সলিউশন হবে। r ইকুয়ালস টু mv বাই qb, তাহলে r আলফা বাই rp করলে m আলফা বাই q আলফা, মানে তোমার হচ্ছে মাস অফ আলফা পার্টিকেল ডিভাইডেড বাই চার্জ অফ আলফা পার্টিকেল, আর মাস অফ প্রোটন ডিভাইডেড বাই চার্জ অফ প্রোটন ডিভাইডেড বাই মাস অফ প্রোটন করলে আমরা অ্যাপ্রক্সিমেটলি 2 কারেক্ট চয়েস পাচ্ছি। তাহলে আর আলফা বাই আরপি করলে আমরা পাচ্ছি 2। তাহলে আমাকে এখানে কি জিজ্ঞাসা করেছে? প্রোটনের সাথে আলফা পার্টিকেলের রিলেশন। ওকে, তাহলে কত হবে সেটা? 1/2 হবে। বুঝতে পেরেছো তো? এবার কোশ্চেন নাম্বার 7 এর দেখো, এ ভার্টিক্যালি হেল্ড bar magnet is dropped along the axis of a copper ring having a cut as shown in the diagram. The acceleration of the falling magnet is কত হবে? দেখো যেহেতু এখানে তোমার যে কপার রিংটা আছে এটা কমপ্লিট নয়, এটা কাট আছে মাঝখানে, ছোট্ট করে একটু কাটা পোরশন আছে, তার জন্য এটা কি কমপ্লিট সার্কিট হচ্ছে না, এটা একটা ওপেন সার্কিট। যদি এটা কমপ্লিট হতো তাহলে ওই বার ম্যাগনেটের অ্যাক্সিলারেশনটা জি এর চেয়ে কম হতো, কিন্তু যেহেতু কাটা আছে তাই এটার অ্যাক্সিলারেশনটা জি থাকবে। কোন রকম যে ব্যাক ইএমএফ প্রোডাকশন বা লেনজেস ল এখানে অ্যাপ্লাই করা যাবে না। বোঝা গেল? আমরা যেটা করতাম যে একটা বার ম্যাগনেট আছে, সেটাকে একটা ধরো একটা মেটাল পাইপের মধ্যে দিয়ে ফেলছি, তাহলে তার রেজিস্ট্যান্স কত হবে, সেক্ষেত্রে কিন্তু জি এর চেয়ে কম হতো। কেন হতো বলতো? লেনজেস ল। কিন্তু এক্ষেত্রে সেটা হবে না, কারণ এটা ক্লোজড সার্কিট নয়, এটা রিংটা ক্লোজড নয়, এটা ওপেন। তাহলে এখানে কোনো ইএমএফ প্রোডাকশনেরও কোনো গল্প থাকছে না। এবার কোশ্চেন 8 এ দেখো, an AC source is connected to a resistor and an inductor in series. The voltage across the resistor and inductor are 8 volt and 6 volt respectively. The voltage of source is, তো দেখো একটা এসি সোর্স আছে যেটা একটা রেজিস্টার আর ইন্ডাক্টর, অর্থাৎ এটা একটা আরএল সার্কিট। দা ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার আর ইন্ডাক্টরের ক্ষেত্রে বলে দিয়েছে 8 ভোল্ট আর 6 ভোল্ট। এটা খুব সহজ। তো দেখো এটা একটা রেজিস্টার আর একটা ইন্ডাক্টর, এরা একে অপরের সঙ্গে একটা এসি সোর্সের সাথে কানেক্ট আছে। এটা ভিআর আর এটা হচ্ছে ভিএল আর এটা হচ্ছে ভি। ওকে, সেই ফেজ ট্রায়াঙ্গেল বা ফেজর ডায়াগ্রাম এটা অ্যাপ্লাই করে আমরা কি জানতে পারবো? যে ভিটা অ্যাকচুয়ালি রুট ওভার অফ ভিআর স্কয়ার প্লাস ভিএল স্কয়ার হয়। বুঝতে পেরেছো তো? তো সেটা অ্যাপ্লাই করলে আমরা অ্যাপ্রক্সিমেটলি তোমার হচ্ছে 10 ভোল্ট এই রেজাল্টটা আমরা পাচ্ছি। তাহলে অপশন এটা কারেক্ট চয়েস হয়ে যাবে। ওকে, কোনটা কারেক্ট চয়েস বললাম? অপশন এ। কোশ্চেন 8 অপশন এ কারেক্ট চয়েস হচ্ছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলছে? Two coherent waves each of intensity I naught produce interference pattern on a screen. The average intensity of light on the screen is. তো দেখো অ্যাভারেজ ইন্টেন্সিটির কথা বলেছি। আমরা কি জানি যে যখন ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয় বা ফ্রিঞ্জটা তৈরি হয়, তার ডার্ক ফ্রিঞ্জ এবং ব্রাইট ফ্রিঞ্জ অল্টারনেটিভলি
প্লেসড হয় স্ক্রিনের ওপর। তো ডার্ক ফ্রিঞ্জটাই কি হয় গো, লাইটের ইন্টেন্সিটি মিনিমাম, আর ব্রাইট ফ্রিঞ্জে কি হয় ইন্টেন্সিটি ম্যাক্সিমাম। তাহলে ওই ডার্ক ফ্রিঞ্জের থেকে যে ইন্টেন্সিটিটা সেটা ব্রাইট ফ্রিঞ্জে কি হয় ট্রান্সফার হয়, এবং তার জন্য ইন্টারফারেন্সের ক্ষেত্রে এনার্জি কনজারভেশনটা মেনটেন হয়। ঠিক আছে, এত পারফেক্ট একটা ইন্টারফারেন্সের ক্ষেত্রে তাহলে এভারেজ ইন্টেন্সিটিটা কি হবে, যে লাইটের ইন্টেন্সিটি পড়েছিল সেটাই থাকবে আই নট। বোঝা গেল? তাই কোশ্চেন নাম্বার 9 এর অপশন বি কারেক্ট চয়েস হবে। Question number 10. The work function of a material is 2.21 electron volt. Which of the following cannot produce photoelectrons from it? ওকে, এটা একটু ঘুরিয়ে কোশ্চেনটা করেছে, তো খুব একটা ডিফিকাল্ট এমনটাও নয়। তো দেখো, আমাকে ওয়ার্ক ফাংশনটা গিভেন, তো 2.21 ইলেকট্রন ভোল্ট কে আমি জুলে কনভার্ট করলাম বাই মাল্টিপ্লাইং 1.60 টু 10 টু দি পাওয়ার -19। তো এই জুল থেকে আমরা ফোটনস এর এনার্জি কত পাই বলতো, ই ইকুয়ালস টু এইচ নিউ। তাহলে এক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাচ্ছি তোমার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্টজ। তো আমার এমন লাইট প্রয়োজন যার ফ্রিকোয়েন্সিটা 5.3 10 টু দি পাওয়ার 14 হার্টজ বা তার বেশি, তার নিচে হলে কিন্তু ফটো ইলেকট্রিক এমিশন দেখাবে না। তাই এখানে রেড লাইট, ভায়োলেট, ব্লু এবং গ্রিন, এই চারটা লাইটের মধ্যে গ্রিন লাইটেরটা ওই তোমার ফ্রিকোয়েন্সিটা ডাউন হচ্ছে 5.3 10 টু দি পাওয়ার 14 হার্টজ দিচ্ছে। ওকে, তো এটা কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে অপশন ডি। Question number 11. The momentum in kg meter per second of a photon of frequency 6 into 10 to the power 14 hertz is. মোমেন্টাম জানতে পেরেছে। দেখো, আমরা রেস্ট মাস এনার্জি এবং মোমেন্টামের রিলেশন থেকে আমরা কি জানি বলতো, E equals to m naught square c to the power 4 plus p square c square। ফোটনের ক্ষেত্রে রেস্ট মাস কত হয় গো? ফোটনের ক্ষেত্রে রেস্ট মাস হয় 0। ফোটনের ক্ষেত্রে m নটটা হয় 0। তাই আমরা কি লিখতে পারি, E equals to m naught square c to the power 4 then p equals to e by c আমরা পাচ্ছি। E মানে কি, h নিউ। ফর্মুলাটা পুট করলে একদম লাস্ট ক্যালকুলেশন আমরা পাচ্ছি কোশ্চেন নাম্বার 11 এর অপশন বি কারেক্ট। বুঝা গেল? এবারে দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলছে, inside a nucleus the nuclear forces between proton and neutron are fpp, fpn and fnn respectively, then কোনটা কি? ওকে, তো দেখো একটা ইনসাইড নিউক্লিয়ার ফোর্সটা ডিস্ট্রিবিউট হয় ইউনিফর্মলি। বুঝতে পেরেছো? এবং ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য প্রোটন প্রোটন, প্রোটন নিউট্রন এবং নিউট্রন নিউট্রনের মধ্যে যে অ্যাট্রাকশনটা সেটা অলওয়েজ সেম হবে। বুঝতে পেরেছো? কারণ এদের মধ্যে যে অ্যাট্রাকশনটা তার জন্য কোন রকম মাস এবং চার্জ ডিপেন্ডেন্ট নয়, সেটা তোমরা জানো নিশ্চয়ই। এটা নিউক্লিয়ার ফোর্সের জেনারেশনটা কিসের জন্য হয় গো, প্রোটন এবং নিউট্রনের মধ্যে ইন্টার কনভার্সনের জন্য। তো তার কি হবে 12 এর অপশন বি কারেক্ট চয়েস হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার দেখো অ্যাসার্শন রিজন টাইপের বেশ কিছু কোশ্চেন আমরা পাচ্ছি। টোটাল 4টে কোশ্চেন আছে অ্যাসার্শন রিজনে। তো চলো এটা একটু ডিসকাস করা যাক। কোশ্চেন নাম্বার 13, অ্যাসার্শন কি বলছে, ইন আ রিফ্লেক্টিং টেলিস্কোপ দ্য ইমেজ ডাজ নট হ্যাভ ক্রোমাটিক অ্যাব্রেশন। রিজনে কি বলছে, ক্রোমাটিক অ্যাব্রেশন অকার্স অনলি ডিউ টু রিফ্রাকশন অফ লাইট থ্রু অ্যান অপটিক্যাল মিডিয়াম। এটা কিন্তু একদম সত্যি কথা। ক্রোমাটিক অ্যাবেরেশন রিফ্র্যাকশনের ক্ষেত্রেই হয়, যেহেতু টেলিস্কোপটা এখানে রিফ্লেক্টিং বলেছে, তাই রিফ্লেকশনের দরুন একটা ইমেজ ফরমেশন করে, তাই এখানে ক্রোমাটিক অ্যাবেরেশনের কোনো গল্পই নেই। তাহলে এটা হচ্ছে অ্যাসার্শন, রিজনটা কিন্তু অ্যাসার্শনের ট্রুলি এক্সপ্লেনেশন সাপ্লাই করছে। তাই এক্ষেত্রে আমাদের এ কিন্তু কারেক্ট চয়েস হওয়া উচিত। কোশ্চেন নাম্বার 14 কি বলছে, অ্যাসার্শন এ হোল ইন আ অ্যাপারেন্ট ফ্রি a hole is an apparent free particle with effective positive electronic charge. Reason কি বলছে, a hole is not necessarily a vacancy left behind by an electron in valence band. Okay. তো দেখো এখানে হোল কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপারেন্ট পার্টিকেল, মানে ঠিক পার্টিকেল ঠিক নয়, কিন্তু অ্যাপারেন্টলি এটা একটা পার্টিকেলের মতো আচরণ করে, কারণ এর চার্জ আছে। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ কিন্তু পার্টিকেলের ন্যায় আচরণ করে। কিন্তু
hole is not necessarily vacancy left behind in an electron in the valence band. Valence band যে সবসময় থাকবে এমনটা নয়। তোমার যেখানে ইলেকট্রনের ভ্যাকেন্সি বা ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন দেখা যাবে, ঠিক আছে, সেখানে হোল জেনারেশন হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেমিকন্ডাক্টরে এটা পাওয়া যায়। তাই অপশন সি কিন্তু কারেক্ট চয়েস হওয়া উচিত আমাদের। Question number 15 assertion X-ray are produced when slow moving electrons are stopped by a metal target of high atomic number. X-ray consists of low energy photons. Low energy photons. Okay. তো দেখো অ্যাসারশনটা একদম কারেক্ট আছে, রিজনটাও একদম কারেক্ট, এক্স-রে কনসিস্ট অফ লো এনার্জি ফোটন, কিন্তু এটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয়। বুঝতে পেরেছো? ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন। তাই অপশন বি আমাদের কারেক্ট চয়েস হবে। অ্যাসারশনে তারপরে কোশ্চেন নাম্বার 16 এ কি বলছে? The binding energy per nucleon is practically constant for mass number in the range 30 less than A less than 170. আচ্ছা, reason nuclear forces between the nucleons for mass number in the range 30 এটা are not short range. ওকে, দেখো ওই জায়গাটাতে কিন্তু প্র্যাকটিক্যালি কনস্ট্যান্ট থাকে মাস নাম্বারে, আর রিজিন নিউক্লিয়ার ফোর্স বিটুইন দ্য নিউক্লিয়ন ফর মাস নাম্বার ইন দ্য রেঞ্জ এটা নট শর্ট রেঞ্জ। না, রিজিনটা এক্ষেত্রে কারেক্ট নয় বলে মনে হচ্ছে। তো অপশন সি আমাদের কারেক্ট চয়েস হওয়া উচিত। তো দেখো এই 16টা সেকশনের কোশ্চেন আমরা করলাম ডিসকাশন। তো এটা আমাদের এটা নিয়ে আমাদের থার্ড ভিডিও হচ্ছে সিবিএসসি বোর্ডস এর পিওয়াইকিউ এর উপর। তো আমরা আরো নেক্সট ভিডিও আনছি, চেষ্টা করছি আনার। তো পরের যে সেকশন বি বা আরো যে সেকশন গুলো আছে ই অব্দি ডিসকাস করার চেষ্টা করব। তো সঙ্গে থাকো। থ্যাংক ইউ, বাই।